প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনের পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমি কিন্তু রাশেদের ব্যাপারে মামার সব কইছি। বাবা কি বলছে? মামা কিছু কয় নাই, খালি ভাবতেছিল। গুড, ভাবতে থাকলেই হবে। ওকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তোমার এই কথাটা আমি মানতে পারছি না ভাইয়া। সাহায্য করে তো কি হয়েছে, তাই বলে কি তুমি তোমার ঘরের চাবি ওই মানুষটার হাতে তুলে দিবে? চাবি তুলে দিলাম কোথায়? তোমার ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, সেই মেয়ে ওইরকম একটা মূর্খ অশিক্ষিত গেয়োর সাথে কথা বলে কেন ভাইয়া? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী সুবর্ণা। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আর গানের মানুষ পেলে একটা ব্যাপার ভালো লাগা কাজ করে কি, আমরা গল্প করার পাশাপাশি গানটাও শুনতে পারি। আচ্ছা, গান নিয়ে তো ব্যস্ত থাকা হয়, কিন্তু যখন আসলে একটু অবসর পাওয়া হয়, যে দুপুরের এই সময়টা, তখন কি করেন সাধারণত? আমার ক্ষেত্রে যেটা হয়, আমি দুপুরে এই সময়টা একদম ঘুমিয়ে থাকি। আচ্ছা, মানে আমি খুব লেজি পারসন। হ্যাঁ। সো আমার ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় 2 PM। ইটস अराउंड 2 PM আমার হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। তাহলে গানের রেওয়াজ করা বা সঙ্গীতের চর্চা করাটা কখন হয়? চর্চাটা একটু ডিফারেন্ট ওয়েতে। আমি সন্ধ্যা টাইমটাতে চুজ করি, ওই টাইমটাতে আমি রেওয়াজ করি। অনেকে হয় না যে একটু ইভিনিং টাইমে একটু হ্যাং আউটে যাওয়া, ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু আড্ডা দেওয়া। আমি একটু খুব কম আড্ডাবাজ। আচ্ছা, আমি চেষ্টা করি ওই টাইমটাতে বাসায় থেকে। তাহলে কি বলা যেতে পারে যে সুবর্ণা একটু ফ্যামিলি পারসন? ইয়েস, আমি প্রচুর ঘর কোনো একটা টাইপের একটা মেয়ে। হ্যাঁ, আই এম রিয়েলি ভেরি ফ্যামিলি পারসন। আচ্ছা, আর এখন গানের সাথে কি কাজ, মানে কি কাজ চলছে বা এর মধ্যে কি কি কাজ এসেছে, একেবারে নতুন কাজ? আচ্ছা, প্রথমত আমি যে গানের কাজগুলো এখন করছি ম্যাক্সিমাম হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি। আচ্ছা, আমার কিছু পছন্দের গান থাকে বিভিন্ন লিজেন্ড আর্টিস্টদের, ওই গানগুলো আমি কভার করার ট্রাই করি মোস্ট অফ দ্য টাইম। আর পাশাপাশি যেটা হয়, আমার যদি মনে হয় যে না ইটস টাইম টু গিভ সাম মৌলিক সং, তখন আমার মনে হয় যে ঠিক আছে, চুজ করি কার গানের লেখা সুর ভালো লাগে, চুজ করি। দেন হচ্ছে এরকম করে যেটা ভালো লাগে সেই গানের রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে চলে যাই। এই যে ভালো লাগার কথা আপনি বিশেষভাবে উল্লেখ করলেন, যে নিজের পছন্দ মতন বা নিজের রুচি অনুযায়ী আসলে গান সিলেক্ট করা হয়, তারপর সেই গানটা গাওয়া হয়। এটার মধ্যে আসলে কি কি ক্রাইটেরিয়া থাকে? কারণ এখন তো আসলে শ্রোতা দর্শকদের মধ্যে একটা মিক্সড ব্যাপার আছে। তো যখন গান রিলিজ করছেন, তখন নিজের রুচির সাথে শ্রোতা দর্শকদের রুচিটা আসলে ম্যাচ করছে কিনা, মানে এই অভিজ্ঞতাটা কেমন? আসলে এই জায়গাটাতে গিয়ে আমরা আর্টিস্টরা একটু কনফিউজ হয়ে যাই, বিশেষ করে আমি হই। কারণ যখন মনে হয় আমার অডিয়েন্সরা আমার কাছ থেকে একটু ক্লাসিক্যাল গান শুনতে চাচ্ছে, আমি বলে নিচ্ছি আমি ছায়ানট থেকে নজরুল সঙ্গীতের উপর পড়াশোনা করা। সো আমার ক্লাসিক্যালের প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা ওই টানটা তো সব সময় থাকে। সো আমি সবসময় চেষ্টা করি যে কিছু ক্লাসিক্যাল বেসড গান করার।
বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমাদের নাটকের গানগুলো বা আমাদের দেশের সিনেমার প্লেব্যাকগুলো একটু রোম্যান্টিক, একটু সেমি ক্লাসিক্যালও বলা যায় না, একটু ক্লাসিক্যালের একটু হালকা টাচ থাকলেও ম্যাক্সিমামই আমরা একটু রোম্যান্টিক ফিলের গানগুলোই করে আমাদের দেশে, সফট মেলোডি টাইপের। সফট মেলোডি, রাইট। দ্যাটস ওয়াই দেখা যায় আমাকে একটু এখানে আমি কনফিউজড হয়ে যাই। তো আমি চেষ্টা করি দুইটাকেই একটু সামঞ্জস্য রাখার জন্য, একটু মাঝে মাঝে যখন মনে হয় ইটস টাইম টু গিভ সাম রোম্যান্টিক সং, দেন আই চুজ রোম্যান্টিক সং। আর যখন মনে হয় না এবার আমি কিছু নজরুল ক্লাসিক্যাল গান করব, দেন আমি ওভাবে করি, স্টুডিওতে রেকর্ড করে ফেলি যখন যেটা মন চায় আসলে। হ্যাঁ, যেহেতু গানের মানুষ আর গান নিয়ে কথা হচ্ছে, একটি গানকে আমরা শুনবো এখন। হ্যাঁ, শোনা যেতে পারে, যেহেতু আমি ক্লাসিক্যাল নিয়ে এতক্ষণ কথা বলছি। সো আমার রিসেন্টলি আমি কভার করেছি একটি গান নজরুল সঙ্গীত, সেই গানটি করবার চেষ্টা করছি। শুনি, খুব ভালো হয়, শুনি। সে দেশে যাবে বাদল ছড়ে, সে দেশে যাবে বাদল ছড়ে, কাঁদে না কি প্রাণ একলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। বাহ, আসলে আমি জানি না কতটুকু ভালো গাইতে পারি, বাট আসলে হয় না, অনেক মানুষই আছে যে গাইতে পারি না কিন্তু অনেক ধরনের গানই গাইতে চায়। সো আমার কাছে মনে হয় আমি এখন ওই ধরনেরই শিল্পী, যতটুকু সম্ভব মন থেকে গাইবার চেষ্টা করি। সেটাই, এবং এই চেষ্টা করাটা একটা সময় আসলে একজন মানুষকে সফল হিসেবে তৈরি হতে সাহায্য করে। একটু ছোটবেলার গল্প যদি আপনার কাছে জানতে চাই, ছোটবেলাটা কোথায় কেটেছে বা কিভাবে কেটেছে? আমার ছোটবেলাটা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমার বাবা ছিলেন এক্স আর্মি, যার কারণে আমাদের কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় খুব বেশি দিন স্টে করা হয় না। আচ্ছা, তাহলে অনেকগুলো জায়গা ঘোরা হয়েছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, এই জন্যই বললাম, কারণ আমি খুব ছোটবেলায় যখন আমরা ছিলাম ঢাকা, আমি ঢাকা মিরপুরে জন্মগ্রহণ করেছি। সো আমার হয় কি ওই জায়গা দিয়ে আমার প্রথম স্টার্টিং। সো ওখানে ছিলাম, ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে ছিলাম প্রায় আমার চাইল্ডহুড টাইমস, আচ্ছা, 3 to 4 ইয়ার্স। দেন আমরা সাভারে চলে যাই, ওখানে প্রায় 3 to 4 ইয়ার্স। দেন আবার ঢাকা ব্যাক করি, দেন আবার কুমিল্লাতে যাই। আবার মানে পুরো বাংলাদেশে মোটামুটি বেশ কয়েকটা জেলায় আমাদের থাকা হয়েছে। কিন্তু এই যে এতগুলো জায়গায় ঘোরার মধ্য দিয়ে গানের সাথে আপনার কিভাবে আসলে সংযোগটা হলো? পরিবারে এমন কেউ ছিলেন কিনা যিনি গান গাইতেন, যাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমিও গান গাইতে চাই? আমার মনে হয় আমার গানের শুরুটা আসলে পারিবারিকভাবেই। আচ্ছা, হয় না কিছু ডিএনএ গত ব্যাপার থাকে। আমার ফুপি, বড় ফুপি গান করতেন। হ্যাঁ, এটা ছিল একেবারেই ফ্যামিলি গ্যাদারিং এ গান করার মতো একটা, মানে পারিবারিক আসরে বসলে যেরকম গান গাওয়া হয় জাস্ট অতটুকু পর্যন্তই ছিল। তো আমার মনে হয় ওখান থেকে আমি পেয়েছি ভয়েসে সুরটা, এটা গড গিফটেড, এটা আমার বলতে হবে। আর ছোটবেলা থেকেই যখন সুর কি, যখন গান কি বুঝতে শিখিনি, তখনও আমাকে সুর অ্যাট্রাক্ট করতো, মিউজিক অ্যাট্রাক্ট করতো। বাসায় যখন টিভিতে গান হচ্ছে, টিভিতে অ্যাড হচ্ছে, তখন আমি ওই সুরটা শুনতাম, শুনে আমি সারাদিন ওটা গুনগুন করতাম। তো ফার্স্টে খুব একটা আমার ফ্যামিলিকেও পাত্তা দেয় না, ভাবছি ইটস নর্মাল, বাচ্চারা এরকম নাচে গায়। বাট যখন আমি ফিল করলাম, আমি যখন ক্লাস 2তে পড়ি, তখন আমি গাওয়ার চেষ্টা করছি বা স্কুলের বিভিন্ন ইভেন্টে আমি অ্যাটেন্ড করতাম, তখন মনে হলো যে আমি বোধহয় একটু গাইতে পারি। তখন সাহস করে কি করতাম, প্রত্যেকটা স্টেজে গিয়ে স্কুলের যেসব পারফরমেন্সগুলো থাকে না, অ্যানুয়াল অ্যাক্টিভিটিস থাকে না অনেক ধরনের, ওখানে অ্যাটেন্ড করতাম।
সো একদিন এরকম সাহস নিয়ে একেবারে রেডি, আই এম গোয়িং টু অন দ্য স্টেজ, আই পারফর্ম পারফেক্টলি। দেন সব কিছু ঠিকঠাক, যখন স্টেজে উঠলাম সুর ভুলে গেছি, মানে ইনস্ট্যান্ট। আমি ক্লাস 2 একটা বাচ্চা, ইনস্ট্যান্ট আমি সুর ভুলে হয়তো গেছি। নার্ভাসনেসের কারণে এরকম হতে হ্যাঁ, পারে। ভাই আমি এখনো নার্ভাসনেস ফিল করি। আচ্ছা। মানে এই এজে এসে অ্যাট দিস মোমেন্ট আমার মনে হচ্ছে যে আমি কোয়াইট নার্ভাস সব জায়গায়, ইভেন স্টেজ পারফরমেন্স করার ক্ষেত্রেও। সো অতটুকু একটা বাচ্চা যখন স্টেজে গেলাম, গান ভুল করলাম, জাজরা বসেছিলেন, ওনারা বললেন আচ্ছা ঠিক আছে, আমি প্রায় কান্না করা অবস্থা, যেটা হয় অ্যাকচুয়ালি সব বাচ্চাদেরই। তারপরে আমার জাজরা যারা ছিলেন ওরা আমাকে একটু আশ্বস্ত করলেন। আমাকে আশ্বস্ত করলেন যে কনফিডেন্ট থাকো, তুমি স্টেজ থেকে এখন আপাতত নেমে যাও, দেন হচ্ছে আবার প্রিপারেশন নিয়ে আসো, কোনো সমস্যা নেই, আমরা আছি, তোমার গান আবার শুনবো। আচ্ছা। সো ওইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাটেম্পট ক্লাস 2-তে যখন পড়ি। আফটার দ্যাট আমার মনে হচ্ছে যে না, আমাকে দিয়ে হবে না, ইটস নট মাই প্লেস, স্টেজে আমি পারবো না, এতগুলো মানুষ আমাকে শুনছে, না জানি কি ভুল হয়ে যায়, না মানুষ হাসে, মানে ওইরকম একটা সিচুয়েশনে পড়লে আসলে যেটা হয়। হ্যাঁ। পরে গিয়ে যখন আমি ক্লাস 5 থেকে 6-এ উঠলাম, তখন হচ্ছে ওইটাই কন্টিনিউ করতে থাকলাম। স্কুলের বিভিন্ন ইভেন্টে আমি অ্যাটেন্ড করি, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, টিচার্সরা অ্যাপ্রিসিয়েট করে যে সুবর্ণা তোমাকে গান গাইতে হবে, আর তুমি চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও, তুমি ভালো করবে। তারপর গিয়ে বাবা মা তখনও অ্যাওয়ার ছিল না, বাট একদিন হয়েছে কি, আমার স্কুলের কিছু টিচাররা গিয়ে বাসায় একটা প্রোগ্রামে যায়, আমাদের বাসায় দাওয়াত ছিল, ইভেন্ট ছিল। সো ওখানে আমার টিচাররা আমার বাবাকে ইনফ্লুয়েন্সড করে সামহাউ, কিভাবে জানো, যে আপনার মেয়েকে গান শেখান, হ্যাঁ ওকে শেখানো দরকার, ওর কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। তখন আমার বাবা খুব ইচ্ছা ছিল না, তারপরও বলছে ঠিক আছে দেখি কি হয়, পারো কিনা তুমি দেখি। কারণ আমি একটু ডাল হেডেড ছিলাম ছোটবেলা থেকেই, আমি আগ্রহ ছিল না, আমার ছোটবেলায় লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ ছিল না, আমি খুবই দুষ্ট টাইপের ছিলাম, সারাক্ষণ শুধু খেলাধুলা নিয়ে থাকতাম আর শুধু গান, মিউজিক। তো তখন হয়েছে কি, তারপর আমাকে বাবা একটা আমার টঙ্গীতে, আমি তখন টঙ্গীতে থাকি, তো টঙ্গীতে আমাকে একটা জায়গায় ভর্তি করিয়ে দেয়, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার জন্য আমাকে একটা গানের স্কুলে, হ্যাঁ গানের স্কুলে ভর্তি করে দেয়। আমার প্রথম গুরু ছিলেন হচ্ছে ইত্তেফাক আহমেদ, হ্যাঁ উনি আমাদের ওখানে লোকসঙ্গীতের একটা উনি শিক্ষা দিতেন। তো আমার স্টার্টিংটা ছিল লোকসঙ্গীত দিয়ে। আচ্ছা, একদম পিওর ফোক, যেটা এত ছোট বয়সে লোকসঙ্গীত। হ্যাঁ, তো তখন আমার বাবাও কিছুটা ফোক পছন্দ করতো আমার মনে হয়, দ্যাটস ওয়াই আমাকে ওই জনাটাতে সে চুজ করেছে। সো আমি লোকসঙ্গীত করলাম, একদম ফ্রন্ট লাইনে কাজ করলাম, স্টেজে উঠে ছোটোবেলায়, একদম ছোটোবেলায়, তখন আমি ক্লাস 6-7-এ একদম মানে মেইন ভোকাল হিসেবে কাজ করতেছি, আমার পিছনে সবাই কোয়ারিং করতেছে, মানে অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করতেছে। আবার দেখা যাচ্ছে স্টেজ থেকে স্টেজের অডিয়েন্সরা আমাকে অ্যাপ্রোচ করা ট্রাই করতেছে দূর থেকে। তো এটা আমার বাবা আবার নোটিস করেছে যে আমার মেয়ে গান করতেছে, ওখান থেকে কিছু ছেলে ওর নাম ধরে ডাকতেছে। আচ্ছা, হ্যাঁ, সো আমার বাবা এখানে আবার একটু স্টপ, মানে একরকম একটা সেন্টি খাওয়ার মতো অবস্থা, পছন্দ করে না। সো বলতেছে তুমি একটা মেয়ে মানুষ, তো তোমার আজকে ঠিক আছে, তুমি আজকে ছোট, তুমি একটা সময় বড় হবা, তখন কি হবে। তো বাবা মাদের যে একটা অ্যাওয়ারনেস থাকেই তার মেয়েদের সম্পর্কে, তো তখন গিয়ে একরকম বাবা ওখান থেকে আমাকে ডিমোটিভেট করা শুরু করে। বাট আমার ভিতরে যে সেটা ঢুকে গেছে, ওখান থেকে আর আমি বের হতে পারিনি। তারপরে গিয়ে আমার মনে হয় যতটুকু ক্লাস 8 পর্যন্ত আমি কন্টিনিউ করেছিলাম আমার গানের স্কুলিং। আফটার দেন আমি একদম বাবা মা বলতেছে এখন পড়াশোনায় সিরিয়াস হও, এখন আর কোনো নো মিউজিক, নো ইনস্ট্রুমেন্টাল, নো এনিথিং, কোনো মিউজিক্যাল কোনো কিছু হবে না। তাহলে মিউজিক থেকে একটা ব্রেক পড়েছে। হ্যাঁ, তখন একটা মিউজিক থেকে ব্রেক পড়েছে। হ্যাঁ, তখন আমার বাসায় আমার হারমোনিয়াম ছিল, আমি কি করতাম ওই সময় রেওয়াজটা কন্টিনিউ করতাম অলওয়েজ। হ্যাঁ, মাঝে মাঝে আবার বাবা বকা দিত, এখন পড়াশোনা করতে পারছো, এত রেওয়াজ কিসের জন্য। তো তারপর গিয়ে আমি যখন ক্লাস 10-এ উঠি, পরীক্ষা দেওয়ার ঠিক এসএসসি পরীক্ষা দেওয়ার আগে, তখন আমার মনে হয়েছে যে না আমি গানটা শুরু করব। আচ্ছা, কিন্তু আফটার এসএসসি, নট নাও। তখন কি হয়েছে, আফটার এসএসসিতে আমি ভালো রেজাল্ট করলাম, A+ পেলাম, বাবা খুশি। তো বাবাকে বললাম বাবা আমি এবার কন্টিনিউ করতে চাই। তখন আমি আবার গানটা শুরু করি। তখন বাবা পারমিশন দিলেন? হ্যাঁ, তখন বাবা আবার পারমিশন দিলেন। তারপরে গিয়ে ছায়ানোটা কিভাবে আসে হলো? তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি গানটা কন্টিনিউ করলাম।
দেন আবার একটা ব্রেক দিলাম পরীক্ষার আগে দিয়ে। তারপরে গিয়ে হয়েছে কি, যখন আমি আমার বিবিএ অনার্স শুরু করি ইডেন কলেজ থেকে, তখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি একটু এবার গানটা নিয়ে একটু ডিপলি স্টাডি করা শুরু করি। দেন হচ্ছে আমার ছায়ানটে ভর্তি হওয়া, পাশাপাশি ছায়ানট কন্টিনিউ করা, আর আমি ইডেন কলেজে ফিন্যান্সে ছিলাম, সেখানে স্টাডি কন্টিনিউ করা, দুটো একসাথেই চলছিল। তো তারপরে গিয়ে মাঝখানে আমি অনেক জাতীয় পর্যায়ে অনেক ধরনের কম্পিটিশনে যাই, ওখান থেকে অনেক জাজদের সামনাসামনি মুখোমুখি হই। ইভেন আমি ইডেন কলেজে পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছি। সো মানে সব দিক থেকে অ্যাপ্রিসিয়েশন ছিল সব ধরনের টিচারদের। তারপরে মানে এত কিছুর মধ্যে আসলে একজন সঙ্গীত শিল্পীর জন্য সবথেকে বড় বিষয় হচ্ছে নিজের মৌলিক গান। সেই মৌলিক গানটা ঠিক কবে করা হলো? আমার প্রথম মৌলিক গানের আগে আমি বলতে চাই একটু, আমার কখন ঠিক গানে এন্ট্রি নেওয়াটা, আমি ঠিক অনার্স 3rd ইয়ারে আমি গানে প্রফেশনালি এন্ট্রি নেই। তারপরে আমি যখন অনার্স 4th ইয়ারে পড়ি তখন আমার মৌলিক গানের অফার আসে। আচ্ছা, সেটা হচ্ছে প্লেব্যাকের অফার আসে, আমার প্রথম প্লেব্যাকের অফার আসে। সো মানে নিজের মৌলিক গান করবার আগে একদম প্লেব্যাকে ডিরেক্ট আমার অফার আসে। দেন হচ্ছে আমি প্লেব্যাক করি আব্বাস চলচ্চিত্রে একটি ডুয়েট গান, আমার সাথে কণ্ঠ দিয়েছে তরিক মৃধা, গানটি লিখেছেন সোমেশ্বরলী। তো চমৎকার একটি গান করেছি। তো এখান থেকে আমার এক ধরনের শুরু, আর গানের প্রতি আরো সামনে এগিয়ে যাওয়া। এই আসলে যে কোনো শিল্প চর্চার মধ্যে থাকলে সেটা আরো বেশি পরিণত হতে থাকবে, এবং আপনার এই পথ চলাটা যেন মসৃণ হয়, আমাদের সেটাই প্রত্যাশা। ভালো গানের সাথে থাকুন। একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সেই সাথে সর্বশেষ আরো একটি গান আপনার কণ্ঠে আমরা শুনতে চাইছি। কোন গানটি শোনাবেন? এই মুহূর্তে আমার যে গানটি মনে পড়ছে, আন্টি ওপার বাংলার শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জির একটি গান করছি, গানটি শুনি। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, জীবন কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, জীবন কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, জীবন কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এনটির সাথে সব মানুষকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনটিভির সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।